আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ অংশ নেবে কিনা দলটির সিদ্ধান্ত ও চূড়ান্ত করবে ইসি মন্তব্য। এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন বলে মনে করেন নাহিদ ইসলাম। সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি দাবি। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন আপিল বিভাগে খালাস। বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা বাতিল। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারো নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা। সব ধর্মাবলম্বীর কাছে তাৎপর্যপূর্ণ মিশরের ঐতিহাসিক মাউন্ট সিনাই, পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রে এই পর্বত। এবং 2 যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। ভারতের লক্ষ্য প্রতিশোধ, 2 ঘণ্টায় শেষ ফাইনালের সব টিকিট। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। এবছরের ডিসেম্বর থেকে 2026-এর মার্চের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন প্রত্যাশার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে এবং কারা ভোটে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিবিসি বাংলা, স্কাই নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে। ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে দেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিবিসির অনলাইন ও ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংবিধান সংশোধন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ প্রসঙ্গেও কথা বলেন অধ্যাপক ইউনূস। আমি সেটি বলার কে? আওয়ামী লীগ নির্বাচন করতে চাই কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে। ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা। যে কোনো সময়ের চেয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশিদের এবং ভারতীয়দের বিশ্বাস একই রকমের। আমরা একে অপরকে বিচ্ছিন্ন করতে পারি না। কিছু কিছু সময় সমস্যা হয়, মিডিয়ায় গুজব প্রতিদিন হচ্ছে। এগুলো দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করে না। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অগ্রাধিকার ছিল আইনশৃঙ্খলা ও ধ্বংসস্তূপে পরিণত অর্থনীতিকে পুনরুদ্ধার করা। তিনি বলেন, গত 16 বছরের এক টর্নেডোতে সব উড়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন ভাঙা টুকরোগুলো জড়ো করছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি গণমানুষের ইফতার আয়োজনে তিনি বলেন, সমাজে অস্থিরতা চলছে, কেউ যেন আইন হাতে তুলে নিতে না পারে, সেজন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এবছর দেশে জাতীয় নির্বাচন হওয়া কঠিন বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের পুরোপুরি নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 7 মাসে সবাই প্রত্যাশা করেছিল রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে,
কিন্তু তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হলেও আশানুরূপ হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় এ বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন বলেই মনে করছেন তিনি। তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি অংশ নিতে প্রস্তুত বলে জানান নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির মাসব্যাপী গণমানুষের ইফতার আয়োজনে অংশ নেন নাহিদ ইসলাম। মানুষ যাতে নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তিনি বলেন, এখনও আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়নি, পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে বলেও জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে, আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে, পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণমানুষের পাশে থাকবে জাতীয় নাগরিক পার্টি। সবকিছুই আমরা এই দেশের শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের নিয়ে ইফতার আয়োজন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা ইফতার আয়োজনে ছিলেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতারে কূটনীতিকদের শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নিশ্চিত করতে চায় বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল জনগণই নির্ধারণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা অংশীদারীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ। সামনের পথ স্পষ্ট, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন। সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামের ইফতার মাহফিল হয়েছে। সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতারে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, ৭১ সালে হাজার লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করলেও স্বাধীন হয়নি। অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং অন্যরা ছিলেন। আমরা 2024-এর 5 আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল, অসাধারণ, অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি, কিন্তু 5 এবং 6 মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। একটি সাস্টেইনেবল, কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জনগণের সার্বিক উন্নয়নের জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। এরপর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সের প্রধান জেনারেল মামাদৌ জেফিরিনের সাথে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। তাদের বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া 7 বছরের কারাদণ্ডাদেশ বাতিল করে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। মাজারুল হক মান্নার রিপোর্ট। অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ এবং 40 কোটি টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। তারেক রহমান বিদেশে থাকায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন রায়ের বিরুদ্ধে আবেদন করেন। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ডাদেশ এবং 20 কোটি টাকা জরিমানা আর গিয়াসউদ্দিন আল মামুনের কারাদণ্ডাদেশ বহাল রেখে তাকে দেওয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করেন আদালত। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করলে গিয়াসউদ্দিন আল মামুনকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। এই আপিল গিয়াসউদ্দিন আল মামুনের করা হলেও কিভাবে এই মামলা থেকে তারেক রহমান খালাস পেলেন তা ব্যাখ্যা করেন আইনজীবীরা। বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে। লিগ্যাল ফর্মালিটি যেগুলো আছে প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। 2009 সালের 26 অক্টোবর তারেক ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। মাজারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর অধিকার কারণেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এসব ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ ঘিরে চাঁদাবাজি ও ছিনতাই রোধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ট্যুরিস্ট পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস নিয়ন্ত্রণে চেষ্টা চলছে, এ কাজে জনগণকে সচেতন হতে হবে। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এইটা ক্ষেত্রে আমি আপনার সাথে দ্বিমত করব না, এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়, বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকাতি ও ছিনতাই রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। ডাকাতিটা আমি দেখছি ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ট্যুরিস্ট পুলিশের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। ইসি থেকে এনআইডি সেবা সরালে নির্বাচন হুমকিতে পড়বে বলে দাবি করেছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ অ্যাসোসিয়েশন। এ বিষয়ে বুধবারের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে পরদিন মানববন্ধন এমনকি কর্মবিরতি পালনেরও ঘোষণা দেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এনআইডি ইসির অধীনে থাকুক, এটাই তার চাওয়া। নাজিব বেগের রিপোর্ট।
জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ ও জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন 2025 নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। এ নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীরা। এনআইডি সেবাকে ইসির অধীনে রাখতে দুপুরে সিইসির কাছে স্মারকলিপি দেন তারা। তাদের অভিযোগ, বিগত সরকারের মতো নতুন করে এনআইডি সেবা অন্যত্র সরাতে টালবাহানা চলছে। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা। আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। আগামী বুধবার পর্যন্ত সময় দিয়েছি, তার মধ্যে যদি এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, বৃহস্পতিবারে আমরা সারা দেশে 11টা থেকে 1টা পর্যন্ত সকল অফিসে, আমাদের নির্বাচন অফিসগুলোতে এবং সচিবালয় সহ আমরা মানববন্ধন করব। সিইসি বলেন, ইসি কর্মকর্তাদের উদ্বেগের কথা সরকারকে জানাবেন তিনি। এনআইডি সেবা সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে দাবি তার। যেটা এখান থেকে চলে যাবে এমন সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি জানি না, কারণ যদি হয়ে যায় তাহলে তো আমাদের মিটিংয়ে ডাকছে কেন? এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি না। সরকার হয়তো চিন্তা করছে যে একটা জায়গা থেকে সার্ভিসটা দিবে এবং ইলেকশন কমিশনের অধীনে একটা এন্টিটি হবে, এরকম একটা শুনেছিলাম আমি। সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও মনে করেন সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মিথ্যা মামলায় ফাঁসানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রংপুরে বিভাগীয় কর্মশালায় বৈষম্যহীন সমাজ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল, পুলিশের মহাপরিদর্শক সহ অন্য কর্মকর্তারা। কর্মশালায় রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী গড়ার দাবি জানান সংশ্লিষ্টরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রংপুর বিভাগের 8 জেলার বিচারক, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটররা এতে অংশ নেন। বৈষম্যহীন সমাজ গড়তে আইনের প্রয়োগ ও ন্যায় বিচার নিশ্চিতে নানা সুপারিশ তুলে ধরেন তারা। পুলিশের কাজ, প্রসিকিউশন এবং বিচার, এই 3টে বিষয়ের সমন্বয় না থাকলে জনগণের কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে যাবে। রাজনৈতিক সংস্কার না করে আমরা এখন এটা নিশ্চয়তা দিতে পারি কিনা যে এখন থেকে আমরা সঠিকভাবে চলতে সমর্থ হব। কর্মশালায় 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে সহযোগিতার আহ্বান জানান আইজিপি। পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যে মূল কাজ, এই কাজটা যদি পুলিশ করতে না পারে সামাজিক ক্ষতিগ্রস্ত হবে, এই সমাজ তো দাঁড়াতে পারবে না। এইখানে যে সমস্ত অপরাধীরা অপরাধ করেছে তাদের দায়গুলো নিতান্তই তাদের ব্যক্তিগত দায়, এইটা প্রাতিষ্ঠানিক দায় নয়। কর্মশালায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত অপরাধের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন অ্যাটর্নি জেনারেল। মাননীয় বিচারকদের কাছে আমাদের নিবেদন, আপনারা ন্যায় বিচারের দ্বার উন্মোচন করতে যে ওল্ড ডক্ট্রিন যেটা আছে, থিওরি অফ এভিডেন্স, আপনারা যেটা অ্যাপ্লাই করেন সেটা বিবেচনায় করবেন পুনর্জন্ম করানো যায় কিনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মিথ্যা মামলায় ফাঁসানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তো অনেক সময় আমরা মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে দিই বা মিথ্যা মামলায় ফেসে গেছে জেনেও রাজনৈতিক প্রভাবের কারণে লোকটাকে আমরা মুক্ত করি না। এইগুলো কালচার থেকে যখন আমার অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সহ একটা পরিবর্তন আসবে, আশা করি বাংলাদেশ একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাবে। কর্মশালায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মশ আরিফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে নিউরো সার্জারি প্রফেসর নজরুল হোসেনের তত্ত্বাবধানে ভর্তি আছেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার। চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রফেসর আরিফিন সিদ্দিকের শারীরিক অবস্থা নিয়ে সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার অধ্যাপক আরিফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনরা।
পরাজিতরা তাদের দোসর পরাশক্তিকে সাথে নিয়ে দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিভিন্ন ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি, এবং সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এর আগে আসিফ মাহমুদের উপস্থিতিতে শহীদ আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ স্টেডিয়াম উদ্বোধন করেন। এ সময় সেখানে আবরারের মা রোকেয়া খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের নামে মসজিদের সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন আসিফ মাহমুদ। আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। আফ্রিকার অন্যতম জনবহুল দেশ মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত ঐতিহাসিক মাউন্ট সিনাই সব ধর্মাবলম্বীর কাছে গুরুত্ববাহী ও তাৎপর্যপূর্ণ স্থান মাউন্ট সিনাই। পাথুরে পাহাড়ে ঘেরা এই পর্বতটি পর্যটকদেরও অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। মাউন্ট সিনাই নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বিশ্বের প্রাচীন মানব সভ্যতার গোড়াপত্তন হয়েছিল ভূমধ্যসাগরীয় দেশ মিশরে। দেশটির জনগণের প্রায় ৯০% ইসলাম ধর্মাবলম্বী। মিশরের নীলনদের পূর্ব দিকের বিস্তীর্ণ সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহর। শহরটিতে রয়েছে ঐতিহাসিক মসজিদ, জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা। পাথরে ঘেরা শহরে গাছ রোপণ সহ উৎপাদন করা হচ্ছে ফলমূল, সবজিও। সেন্ট ক্যাথেরিন শহরেই ঐতিহ্যবাহী মাউন্ট সিনাইয়ের অবস্থান, যা ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অনুসারীদের কাছে তাৎপর্যপূর্ণ। এটি জাবালে মুসা বা মুসার পর্বত নামেও পরিচিত। পর্বতটির উচ্চতা ২,২৮৫ মিটার। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, প্রবাল প্রাচীর এবং ধর্মীয় গুরুত্ব বহন করায় আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সিনাই। মাউন্ট সিনাইয়ের প্রকৃতি অনেকটাই শুষ্ক। পাথুরে পরিবেশে বেড়ে উঠেছে বিভিন্ন কাঁটাগুল্ম, ছোট ছোট উদ্ভিদ। এছাড়া পাখিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও আছে মাউন্ট সিনাইয়ে। সিনাই পর্বতের চূড়া থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে আসেন অনেক পর্যটক। পর্বতটি মিশরের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ২০১৬ সালে কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনকে ২৪শে মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামি হলেন ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, জঙ্গি সাজানোর অভিযোগে এটি প্রথম মামলা। আসামি ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানিয়েছে, জঙ্গি নাটক সাজিয়ে হত্যার আরও যেসব ঘটনা আছে তা পর্যায়ক্রমে যাচাই বাছাই করে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ময়মনসিংহের ত্রিশালে কানিহারি ইউনিয়নের মান্দাটিয়া গ্রামে নিজস্ব ও লিজ নেয়া জমিতে প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগকৃত নাহিদ এগ্রো ফার্মটি দখলের পাঁয়তারা করছে একটি মহল। ময়মনসিংহ প্রেস ক্লাবে নাহিদ এগ্রো ফার্মের জিএম মোহাম্মদ মিজানুর রহমান এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য আনিসুর রহমানের নির্দেশে আওয়ামী লীগ সরকারের সময় জহিরুল ইসলাম লিটন ও তার সহযোগীরা ফার্মটি দখলের পাঁয়তারা, ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং পুকুরের চারপাশে তারের বেড়া খুলে ফেলে। এই ঘটনায় ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে ময়মনসিংহ দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা বিএনপি ও সমন্বয়ক পরিচয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে আবার নতুন করে নাহিদ এগ্রো ফার্মকে দখলের পায়তারা করছে। তাদের জিএম এই ঘটনার প্রতিকার দাবি করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে চ্যানেল আই অনলাইনে। যে আমাদের এই সুন্দর প্রজেক্টের দিকে সাবেক স্বৈরাচারী সংসদ সদস্য আনিসুজ্জামানের কুনজর পড়েছে। ওনার ইন্ধনে জনাব লিটন আমাদের এই প্রজেক্টটা অবৈধভাবে জবরদখল করে নেন। নিরাপত্তাহীনতায় আছি। আমাদের এখানে যা সিকিউরিটি গার্ডরা আছে বা লোকজন আছে, যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে মার্কিন প্রেসিডেন্টের শেষ সতর্কবার্তা, না হলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না হুঁশিয়ারি। বিরতির পর আবারও আমন্ত্রণ। মজুতদাররা পাট শিল্পকে অস্থিতিশীল করার যে চেষ্টা চালাচ্ছে তা বন্ধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় পাট দিবস উপলক্ষে 5 দিনের বহুমুখী পাট পণ্য মেলা ও 15 দিনের তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করে তিনি একথা জানান। রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরিপাড়া জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত মেলায় দেশের বিভিন্ন পাটপণ্য ও বস্ত্রপণ্য উদ্যোক্তারা তাদের বৈচিত্র্যময় পণ্য নিয়ে হাজির হয়েছে। পাটের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দিতে উদ্যোক্তাদের আহ্বান জানান উপদেষ্টা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কাজটি শেষ করতে প্রয়োজনীয় সবকিছু ইসরায়েলকে পাঠানো হয়েছে। তিনি যা বলেছেন তা না করলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। জিম্মিদের মুক্ত করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসার বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে। কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যশোর হত্যাকাণ্ড দিবস উপলক্ষে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী। বিকেলে তোপখানা রোডে উদীচী চত্বরে এই সমাবেশ করেন সংগঠনের নেতারা। এছাড়াও দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই সমাবেশে উদীচীর শিল্পকর্মীরা যশোর হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত নাট্যলেখ্য পরিবেশন করেন। এবার কৃষি সংবাদ। সরকারের কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরের সমলয় পদ্ধতিতে বোরো আবাদ শুরু হয়েছে। একই সময়ে যন্ত্রের মাধ্যমে জমি আবাদ, প্ল্যান্টেশন মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ করে দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এতে কৃষকের আবাদে খরচ সাশ্রয় হচ্ছে শতকরা 30 থেকে 35%। এবারে প্রকৃতি সংবাদ। শিমুল ফোঁটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি। প্রতিপাদ্য দেশে প্রথমবারের মতো শিমুল ফোঁটা উৎসব হয়েছে। জামালপুরে সরিষা বাড়িতে উৎসবের আয়োজন করা হয়। ফাগুনের এক অনবদ্য সৌন্দর্যের প্রতীক শিমুল ফুল সংরক্ষণে পর্যায়ক্রমে দেশজুড়ে এই উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৫,২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৪টি কোম্পানি, ৩৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪ কোটি ৮৪ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ঈদের সময় লঞ্চে বাড়তি ভাড়া নিলে জরিমানা ও রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি, যাত্রীর নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা। বিরতির পর আবারও আমন্ত্রণ। ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, রুট পারমিট বাতিল করা হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু সুশৃঙ্খল নিরাপদ চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে নৌ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 রমজান থেকে 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা পরিষ্কার রাখা, অহেতুক লঞ্চে তল্লাশি না করা, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে একজন কমান্ডার ও 3 জন আনসার রাখা, অতিরিক্ত যাত্রী বহন না করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এসব মানবে না তাদের প্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে। বৈঠক শেষে নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন, যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে সব করা হবে। এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না, ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই, এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনও অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয়, সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না। আমরা যতদূর সম্ভব যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 6 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরি শেষ সময় 4:59, ইফতার 6:05। চট্টগ্রামে সেহরি শেষ সময় 4:54, ইফতার 6টা। রাজশাহী সেহরি শেষ সময় 5:06, ইফতার 6:12। খুলনার সেহরি শেষ সময় 5:02, ইফতার 6:08। বরিশালে সেহরি শেষ সময় 5টা এবং ইফতার 6টা। সিলেটে সেহরি শেষ সময় 4:53, ইফতার 5:59। রংপুরে সেহরি শেষ সময় 5:05, ইফতার 6:11। ময়মনসিংহে সেহরি শেষ সময় 4:57 এবং ইফতার 6:07। শেষ করার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ অংশ নেবে কিনা দলটির সিদ্ধান্ত ও চূড়ান্ত করবে ইসি, মন্তব্য। এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন বলে মনে করেন নাহিদ ইসলাম। সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি দাবি। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন আপিল বিভাগে খালাস, বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা বাতিল। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা। সব ধর্মাবলম্বীর কাছে তাৎপর্যপূর্ণ মিশরের ঐতিহাসিক মাউন্ট সিনাই, পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রে এই পর্বত। এবং 2 যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। ভারতের লক্ষ্য প্রতিশোধ, 2 ঘন্টায় শেষ ফাইনালের সব টিকিট। দর্শক, এখনকার সংবাদ আয়োজনে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।